হরে হরে মহাদেব। হ্যাঁ, আপনাদেরকেই বলছি। অমরনাথ যাত্রী তো আপনারা এবারে। তো অমরনাথ যাবেন ভাবছিলেন, কিন্তু এখন দোনমনয় পড়েছেন। তো যাবেন কি যাবেন না চিন্তা ভাবনা করছেন। অলরেডি রেজিস্ট্রেশনও হয়ে গেছে, হেলথ সার্টিফিকেটও পেয়ে গেছেন। তারপরেও দোনমনো করছে যে এই বছরে অমরনাথ যাত্রা করবেন কিনা। দেখুন, অমরনাথ যাত্রা না করার মতো এমন কিছুই হয়নি। করতেই পারেন চাইলে আপনি, সমস্যা কিছুই নেই। তো যেহেতু আমার আগে অমরনাথ যাওয়ার কিছু অভিজ্ঞতা আছে, তো সেই কারণে আজকের আমি এই ভিডিওটা করছি। তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, হয়তো কিছু হেল্প হলেও হতে পারে আপনাদের। আমার পুরনো যে অভিজ্ঞতাটা আছে, গত বছর আমি গিয়েছিলাম, সেই অভিজ্ঞতা থেকে কিছু টিপস আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের শেয়ার করব। তো ভিডিওটা দেখুন, হয়তো আপনাদের কিছু হেল্প হলেও হতে পারে। অমরনাথ কিভাবে যাবেন, কোন ট্রেনে যাবেন, এই সমস্ত নতুন করে আর কিছু বলার নেই। তো এই নিয়ে অলরেডি আমার আগে একটা ভিডিও করে রাখা আছে, চাইলে সেগুলো দেখতে পারেন। আর আপনারা যেহেতু অমরনাথ যাবেন, অনেকেই ঠিক করে রেখেছেন, তো তারা জানেন যে কিভাবে অমরনাথ যাবেন। তো সেই নিয়ে আমি আজকে আর কথা বাড়াচ্ছি না। জম্মু স্টেশনে পৌঁছানোর পর আপনারা কিভাবে যাবেন, আমি সেই থেকে শুরু করছি। জম্মু তাওয়াই স্টেশনে পৌঁছানোর পর প্রথমেই কিন্তু আপনাদের সংগ্রহ করে নিতে হবে আরএফআইডি কার্ড। তো জম্মু তাওয়াই স্টেশনে কিন্তু আরএফআইডি কার্ড দিয়ে থাকে। তো সেখানে একবার চেক করে নেবেন। আর যদি জম্মু তাওয়াই স্টেশনে আরএফআইডি কার্ড না পান, তাহলে স্টেশনের বাইরে 50-60 টাকা দিয়ে টোটো ভাড়া করে বা অটো ভাড়া করে আপনারা চলে যাবেন ভগবতী নগর। তো ভগবতী নগরে গিয়ে কিন্তু আপনারা আরএফআই কার্ডটি করে নিতে পারেন। তো ওইখানে যদি আপনাদের আরএফআই কার্ডটি করে নিতে পারেন, মানে যে সমস্ত আপনারা বাড়ি থেকে রেজিস্ট্রেশন হোক বা মেডিকেল সার্টিফিকেট হোক, এগুলো করে তো নিয়েই গেছেন। তো সেইগুলো দেখেই কিন্তু প্রথমেই আপনাদের আরএফআই কার্ডটি করে নিতে হবে। তো ভগবতী নগরে গিয়ে আমরা আরএফআই কার্ডটি করে নেব। তারপরে আমাদের কাজ হচ্ছে, মানে আমাদের কিন্তু পৌঁছতে হবে অমরনাথের বেস ক্যাম্পে। আপনারা হয়তো সকলেই জানেন যে অমরনাথের বেস ক্যাম্প, মানে আপনার অমরনাথ যাওয়ার জন্য দুটো রাস্তা হয়। এক হচ্ছে পেহেলগাম, মানে যেটা হচ্ছে কয়েকদিন আগে যেখানে জঙ্গি হামলা হয়ে গেল, সে একটা রুট পেহেলগাম। আর একটা হচ্ছে বালটাল রুট। তো বালটাল রুটটা হচ্ছে কিন্তু সেই লাদাখের সাইডটাতে পড়ে। তো সেটা কিন্তু আলাদা একটা রুট। তো যে রুটেই আপনি যান না কেন, আপনার যে রুটে রেজিস্ট্রেশন করা আছে আপনি সেই রুটেই যাবেন। তো সেইখানে যাওয়ারও কিন্তু দু রকম পদ্ধতি আছে। তো এক হলো আপনি শেয়ার গাড়ি করে যেতে পারেন, মানে যেমন আপনারা 5-6 জন গ্রুপে আছেন, তো গ্রুপে মিলে একটা গাড়ি ভাড়া করে নিলেন, সেখানে শেয়ার গাড়িতে করে আপনি যেতে পারবেন। আর যদি মনে করেন যে সরকারি সুরক্ষার মধ্যে দিয়ে যাব, তাহলে কিন্তু সেটাও করতে পারেন। সরকারি সুরক্ষার ব্যবস্থাটা কেমন, দেখুন ওইখানে যেখানে আপনাদের আরএফআই কার্ডটি হবে ভগবতী নগরে, সেইখানে কিন্তু বাসের একটা লিস্ট তৈরি করা হয়। তো সেই লিস্টে গিয়ে আপনাদের কিন্তু নাম লেখাতে হবে। আর যখন বাসটি ছাড়বে, সেখানে কিন্তু একবারে 50 থেকে 60-100 টাকা পর্যন্ত গাড়ি কিন্তু একবারে ছাড়া হয়। সিকিউরিটি ফোর্সের কনভয় থাকবে আপনাদের গাড়ির সামনে, এবং পেছনেও কিন্তু সিকিউরিটি ফোর্সের গাড়ি থাকবে। মাঝখানে একসাথে 50টা কি 100টা গাড়ি, মানে অমরনাথ যাত্রী যারা আছেন তাদেরকে একসাথে 50টা 100টা গাড়ি কিন্তু নিয়ে যাবে। আর রাস্তার দু সাইডেও কিন্তু থাকবে মাত্র মোটামুটি 50-60 মিটার পর পর, মানে সিকিউরিটি ফোর্স। মানে কিরকম যে সিকিউরিটি টাইট করা হয় এই জম্মু কাশ্মীর অঞ্চলে এই অমরনাথ যাত্রা চলাকালীন, মানে আপনারা চোখে না দেখলে বিশ্বাস করতে পারবেন না। তো আমার যাওয়ার অভিজ্ঞতা থেকে আমি বলছি, তো সিকিউরিটি ফোর্স অমরনাথ যাত্রা চলাকালীন এত টাইট থাকে যে আপনাদের যা রাস্তা, আপনারা যখন সেই কনভয়ে চেপে যাবেন, সিকিউরিটি ফোর্সের কনভয়ে চেপে যাবেন, অপর দিক থেকে কোনো গাড়ি কিন্তু, আপনারা যখন ওই রাস্তা দিয়ে যাচ্ছেন, কোনো গাড়ি কিন্তু তখন ওই অপর সাইড থেকে কিন্তু কোনো গাড়ি আর পাস করতে দেবে না। তো এরকম একটা আটো সাটো সিকিউরিটির মধ্যে দিয়ে কিন্তু এই অমরনাথ যাত্রীর বাসগুলোকে কিন্তু সিকিউরিটি গার্ডের কনভয় দ্বারা কিন্তু নিয়ে যাওয়া হয়। এই সিকিউরিটির মধ্যে দিয়েও আপনারা অমরনাথ বেস ক্যাম্পে পৌঁছে যেতে পারেন। তো যার যেখানে যাওয়ার, যেমন আপনি হয়তো বালটাল রুট করেছেন, তো আপনি বালটালের বাস ধরবেন। আর যদি কেউ পেহেলগামের রুট চুজ করে থাকেন, তো পেহেলগামের রুট পৌঁছে যাবে। তো পেহেলগাম হোক বা বালটাল হোক, আমরা আমাদের গন্তব্যস্থলে, মানে অমরনাথ যাত্রার বেস ক্যাম্পে আমরা পৌঁছে গেলাম। তো বেস ক্যাম্পে পৌঁছে যাওয়ার পর আমাদের প্রথম কাজটি করতে হবে একটা হোটেল বা টেন্ট নেওয়া। পেহেলগাম রোড দিয়ে যদি যান, পেহেলগামে কিন্তু ছোট বড় অসংখ্য হোটেল কিন্তু আপনারা পেয়ে যাবেন, আর ক্যাম্পও পেয়ে যাবেন। ক্যাম্প ভাড়া পড়বে মোটামুটি ওই 250-300 টাকা, এর মধ্যে আপনি ক্যাম্প ভাড়া পেয়ে যাবেন, খুব বেশি টাকা নেয় না। আর বালটাল রুট দিয়ে যদি যান, বালটাল রুটে কিন্তু কোনো হোটেল নেই, শুধু একমাত্র ওইখানে ক্যাম্পের ব্যবস্থা আছে। তো ক্যাম্পে কিন্তু আপনারা গ্রুপে 4-5 জন 6 জন থাকতে পারবেন।
দ্বিতীয় বিষয়টা হচ্ছে, আপনারা যখন অমরনাথ যাত্রা করবেন, বাড়ির থেকে যখন বেরোবেন, তখন তো আর লাগেজটা ছোট থাকবে না, লাগেজটা কিন্তু একটু বড় সড়ই হবে, যেহেতু 5-6 দিন 7 দিনের একটা ট্রিপ। তো আমাদের কিন্তু বড় লাগেজগুলো কিন্তু ওই বেস ক্যাম্পেই রেখে যেতে হবে। তো পেহেলগামে যদি থাকেন, তো পেহেলগামে কিন্তু আপনার অমরনাথজি সাইনবোর্ডের কিন্তু ক্লক রুম আছে, ওইখানে কিন্তু ব্যাগ রেখে যেতে পারেন। আর যদি হোটেলে থাকেন তাহলে তো কোনো ব্যাপারই নেই, হোটেলের রুমে আপনি ব্যাগপত্র ভারী লাগেজ রেখে যেতে পারেন। আর দ্বিতীয়ত, যারা বালটাল রুট দিয়ে যাবেন তাদের কিন্তু আপনাদের ওই যেখানে আপনি যাদের কাছ থেকে আপনি টেন্ট ভাড়া করেছেন 250 কি 300 টাকা দিয়ে, সেই টেন্টেই কিন্তু জমা রেখে যেতে হবে। তো ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই, টেন্টেই রাখুন আর হোটেলেই রাখুন। আপনারা যেখানে লাগেজ রাখুন না কেন, আজ পর্যন্ত এই অমরনাথ যাত্রায় চলাকালীন যে টেন্টে বা হোটেলে আপনারা ব্যাগপত্র রেখে গেছেন, আপনি আপনার ব্যাগটা পাননি বা চুরি হয়ে গেছে, এমন কোনো অভিযোগ কিন্তু এখনো পর্যন্ত কেউ করেনি বা আমরা শুনতেও পাইনি। তো নিশ্চিন্তে ওখানে আপনার বড় লাগেজটা নিয়ে আপনি কিন্তু হাঁটা শুরু করতে পারেন। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রাখবেন, যার যে তারিখেই ডেট থাকুক না কেন, রেজিস্ট্রেশন অনুযায়ী তো একটা ডেট দেয়, সেই ডেট অনুযায়ী আপনারা যাত্রা শুরু করবেন। যেমন 3 তারিখে থেকে বছর যাত্রা শুরু হচ্ছে, তো 3 তারিখ যদি আপনার যাত্রা হয়, তাহলে কিন্তু আপনি অমরনাথ বেস ক্যাম্পে কিন্তু আপনাকে 2 তারিখের মধ্যে পৌঁছতে হবে। কারণ কি, 2 তারিখে আপনি যদি ওইখানে পৌঁছে যান, পৌঁছে গিয়ে আপনার লাগেজপত্র মানে বড় লাগেজপত্র তো রেখে যেতে হবে, ওটা নিয়ে তো অত দূর মানে পাহাড়ি পথে তো আর হাঁটা যাবে না। তো লাগেজটা ওইখানে আপনি টেন্টে রাখুন বা হোটেলে রাখুন বা ক্লক রুমে রাখুন। ওইখানে সমস্ত কিছু সারাদিনের মধ্যে আপনি গোছগাছ করে নিয়ে পরের দিন অর্থাৎ 3 তারিখ ভোরবেলায় কিন্তু, খুব ভোরবেলায় 3টে 3:30-র মধ্যে কিন্তু আপনারা হাঁটা শুরু করে দিয়ে দিবেন। এরপরে কেন বলছি সকাল সকাল হাঁটবেন, দেখুন ওইখানে যে একটা ডোমেল চেক পয়েন্ট আছে, সেইখানে পর্যন্ত কিন্তু আপনাকে পৌঁছতে হবে। তো ডোমেল চেক পয়েন্টে গিয়ে আপনার কিন্তু মানে যারা বালটাল দিয়ে যাত্রা করবেন, তাদের কিন্তু ফিরে আসার কোনো মানে যাত্রাপথের মাঝখানে কিন্তু কোনো আপনার টেন্ট বলেন বা হোটেল বলেন, কোনো কিছুই কিন্তু আপনারা এই বালটাল রুটে কিন্তু পাবেন না। মানে আপনারা যেদিন হাঁটা শুরু করছেন 3 তারিখ ভোরবেলায়, যদি সকাল সকাল হাঁটা শুরু করেন, তাহলে আপনারা মোটামুটি 12 থেকে 14 ঘন্টা হেঁটে আপনি মানে শারীরিক সক্ষমতার উপর নির্ভর করে হাঁটাটাও। তো যারা শারীরিক সক্ষমতা আছেন তারা হয়তো অনেকটা তাড়াতাড়ি হেঁটে পৌঁছে যেতে পারেন, যাদের শরীর একটু উইক আছে তারা হয়তো অনেকটা লেটে পৌঁছাবেন। তো যাই হোক, মোদ্দা কথা হচ্ছে, সকাল সকাল হাঁটা শুরু করলে আপনারা অমরনাথ দর্শন করে ওই দিনই কিন্তু ওই রুটে বালটাল রুট দিয়ে ফিরে আসতে পারবেন। মানে ওইখানে আপনার কিন্তু থাকার কোনো রকম জায়গা নেই। হ্যাঁ, হাঁপিয়ে গেলে কিছু কিছু জায়গায় আপনি দাঁড়িয়ে বিশ্রাম করতে পারেন, নানান রকম লঙ্গরখানা আছে, সেখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, সেই সমস্ত কিছু করতে পারেন, কিন্তু থাকার ব্যবস্থা কিন্তু বালটাল রুটে নেই। তো আরেকটা সুবিধা হচ্ছে, যদি আপনারা পেহেলগাম রুট দিয়ে যান, তাহলে কিন্তু আপনারা থাকার এবং থাকার জায়গা, হোটেল বা টেন্ট, এইগুলো কিন্তু আপনারা পেহেলগাম রুটে কিন্তু পেয়ে যাবেন। আর পেহেলগামের রুটে কিন্তু আপনার যাত্রাটা কিন্তু একদিনে হয় না। পেহেলগাম রুটে যেতে আপনার যদি ইচ্ছা করেন হয়তো 2 দিনে পারবেন, কারো কারো 3 দিনও লাগে, কেউ কেউ আবার 2 দিনেও ঘুরে আসতে পারেন। তো যারা পেহেলগাম রুট চুজ করেছেন তারা কিছুটা অ্যাডভান্টেজ পাবেন, কারণ তাদের এই ট্রিপটা করতে সময় কিন্তু একটু বেশি লাগবে, কারণ তারা কিন্তু রেস্ট নিয়ে নিয়ে যাবেন। তো এই কারণেই বলছি, আপনারা কিন্তু যত তাড়াতাড়ি সম্ভব হয় ভোর ভোর যাত্রা কিন্তু শুরু করবেন। এবারে বলি, আপনারা যাত্রাপথে কি কি ক্যারি করবেন। দেখুন, ছোট্ট একটা ব্যাগ নেবেন। বড় লাগেজ তো আপনি আপনার ক্লক রুমে হোক বা টেন্টে হোক রেখে গেলেন, ছোট্ট একটা পিট ব্যাগ নেবেন, যার মধ্যে আপনি নিয়ে নেবেন ডার্ক চকলেট, কিশমিশ, কাজু বাদাম, মানে ড্রাই ফ্রুট জাতীয় কিছু খাবার। আর নেবেন হচ্ছে দরকারি ওষুধপত্র নিয়ে নেবেন, নেবেন জলের বোতল। আর ফেক্স মাস্কটা কিন্তু অবশ্যই ব্যবহার করবেন, কারণ কি, এই অমরনাথের যে যাত্রার মেন রুটটা সেটা কিন্তু খুবই সংকীর্ণ, মানে ছোটখাটো মানে সরু রাস্তা আর কি। তো সেই একই রাস্তায় কিন্তু আমাদের মতো যাত্রীরা পায়ে হেঁটে যাবেন, এবং কি ঘোড়া পালকি সমস্ত কিন্তু একই রাস্তায় যাতায়াত করবে। তো সমস্যাটা কি হয়, ওই একই রাস্তায় যখন যাতায়াত হয় তখন ঘোড়ার হিসু বলেন, পটি বলেন, তো সেই সমস্ত কিন্তু রাস্তায় পড়ে থাকবে এবং তার থেকে কিন্তু একটা বিশ্রী দুর্গন্ধ বের হয়। এবং প্রচুর ধুলো ওড়ে, যদি বৃষ্টি না থাকে তাহলে কিন্তু প্রচুর ধুলো ওড়ে। সেই ধুলোতে ধুলো উড়বে, আপনার চোখে মুখে যাবে, সেটা কিন্তু মানে একটা বিরক্তিকর মনে হয়, আমার কাছে লেগেছিল। আর ঘোড়ার হিসুপটির গন্ধটাও কিন্তু খুব মারাত্মক থাকে। তো সেই কারণে ফেক্স মাস্কটা ব্যবহার করলে কিন্তু এই ঝামেলাটার থেকে এড়িয়ে যাওয়া যায়। আর যাদের শারীরিক সক্ষমতা একটু কম, তারা কিন্তু পোর্টেবল অক্সিজেন নিয়ে উঠতে পারেন। অক্সিজেনের একটা করে ক্যান পাওয়া যায়, ছোট ছোট এরকম ছোট ছোট ক্যান পাওয়া যায় অক্সিজেনের। সেই ক্যানটাও কিন্তু আপনারা চাইলে ব্যবহার করতে পারেন, বা দরকার না পড়লেও পিঠ ব্যাগে একটা পোর্টেবল ক্যান
অক্সিজেন নিয়ে রাখতে পারেন, প্রয়োজনে অনেক কাজে কিন্তু ব্যবহার করতে পারেন। তো এই সমস্ত জিনিসগুলো কিন্তু, প্রয়োজনীয় জিনিসগুলো কিন্তু আপনি ব্যাগে নিয়ে নেবেন। আর কিন্তু যাত্রাপথে একটা লাঠি কিন্তু অবশ্যই নেবেন, লাঠি ছাড়া কিন্তু ওই রাস্তায় আপনারা হাঁটতে পারবেনই না। তো 50 টাকা নেবে হয়তো লাঠিটার দাম, তো 50 টাকা দিয়ে একটা লাঠি যদি আপনি কিনে নেন, ওইটা ধরে ধরে কিন্তু আপনারা খুব সহজেই, খুব আরামেই কিন্তু অমরনাথ যাত্রার জন্য আপনারা কিন্তু ধীরে ধীরে অগ্রসর হতে পারবেন। এবারে বলি, যারা বাড়ির থেকেই মন স্থির করে নিয়েছেন যে আপনি পায়ে হেঁটে যাবেন না, ঘোড়ায় যাবেন, তো ঘোড়া যদি নিতেই হয় তাহলে কিন্তু অমরনাথের যে বেস ক্যাম্প, মানে যেখানে পেহেলগাম থেকে বা পেহেলগামের পরে চন্দনবাড়ি থেকে আমরা যে রওনা দিচ্ছি, তো সেইখানে কিন্তু অমরনাথ যে সাইনবোর্ডের ওইখানে ঘোড়ার বেস ক্যাম্পও আছে। তো ঘোড়া ভাড়া করতে হলে আপনাদের কিন্তু ওই বেস ক্যাম্প থেকেই করা ভালো। কারণ কি, আপনি যখন ওই ঘোড়া ভাড়া করবেন আপ অ্যান্ড ডাউনের জন্য, তো নির্দিষ্ট একটা ভাড়া আছে, সেই ভাড়াটা আপনি ওইখানে স্লিপ লিখে দেবে, এবং ঘোড়াওয়ালাদের একটা আইডেন্টিটি কার্ড হয়, সেই কার্ডটা কিন্তু আপনাকে দিয়ে দেবে। সেই কার্ডটা আপনি আপনার কাছে, এবং আপনি যে পেমেন্টটা করেছেন সেই স্লিপটা আপনি আপনার কাছে রেখে দেবেন। কথাটা এই কারণেই বলছি, যদি আপনারা মাঝপথে এই অমরনাথজির সাইনবোর্ডের থেকে ঘোড়া ভাড়া না করে যদি আপনি মাঝপথ থেকে কোনো ঘোড়া ভাড়া করেন, তাহলে অনেক ক্ষেত্রে কি হয়, দেখা গেল যাত্রাকাল চলাকালীন আপনার সঙ্গে ঘোড়াওয়ালার সঙ্গে কোনো রকম মানে তর্কাতর্কি জড়িয়ে গেলেন, তো ও কিন্তু আপনাকে ওখানে ফেলে রেখে ও চলে যাবে। সেক্ষেত্রে আপনার টাকাটা কিন্তু আর ফেরত পাবেন না, আর ঘোড়াওয়ালার টিকিটটাও খুঁজে পাবেন না। তো সেই কারণেই ঘোড়াতে যদি যেতেই হয় তাহলে আপনি বেলগাম বেস ক্যাম্প থেকেই আহ, সরকারি যে কাউন্টার আছে সেখান থেকে নির্দিষ্ট যে টাকাটা দিয়ে বুক করে আপনি আপনি ঘোড়াওয়ালার আইডেন্টি কার্ড নিয়ে ঘোড়া করে যেতে পারেন। ঘোড়া পিঠে চড়ে আপনি অমরনাথ পৌঁছে গিয়ে যদি শুধু পৌঁছানোর জন্য ঘোড়া নেন, তাহলে ঘোড়াওয়ালার যে আইডেন্টি কার্ড সেটা তার কাছে জমা দিয়ে দিন, সে চলে যাবে। আর যদি আপনার আপ ডাউন দুটোই করা থাকে, মানে আপনি উঠবেনও ঘোড়াতে নামবেনও ঘোড়াতে, তাহলে কিন্তু এই কার্ডটি কিন্তু ফেরত দেবেন একদম আপনি যাত্রা শেষ করে ফিরে এসে, একদম পেহেলগামের বেস ক্যাম্পে এসেই কিন্তু আপনি এই আইডেন্টি কার্ডটা ঘোড়াওয়ালাকে ফেরত দেবেন। নচেত কিন্তু আপনি যদি মাঝপথে কার্ডটা ফেরত দেন, তাহলেও কিন্তু ঘোড়াওয়ালা কিন্তু আপনাকে ফেলে রেখে চলে যেতে পারে। মানে এরকম ঘটনা অনেক সময় ঘটে। তো এই কারণেই আপনাদের সাবধানতা অবলম্বন করার জন্য এই কথাটা আমি কিন্তু বলে দিলাম। আজকের এই ভিডিওটা বানানোর একটাই উদ্দেশ্য, আমি সকালেই চেক করছিলাম, মানে অমরনাথ যাত্রার যে ট্রেনগুলো হয় সেই ট্রেনগুলো আমি চেক করছিলাম, তো সেখানে মানে সিটের অ্যাভেলিটি কিন্তু যথেষ্ট পরিমাণে রয়েছে। মানে আপনারা অনেকেই রেজিস্ট্রেশন করেছেন বা মেডিকেল করা হয়ে গেছে, তারপরেও আপনারা দোনমনোয় ভুগছেন, মানে যাবো কি যাবো না। এবছরের পরিস্থিতিটা ঠিক ভালো নয়, চারিদিকে যুদ্ধ যুদ্ধ একটা আবহাওয়া চলছে, তার মধ্যে পেহেলগামের মতো জায়গায় একটা আহ, জঙ্গি হামলা পর্যন্ত হয়ে গেছে। তারপরে অমরনাথ যাওয়াটা কি ঠিক হবে কি হবে না, বাড়ির থেকে প্রেশার দিচ্ছে। তো এই সমস্ত দোনমনো কারণ কিন্তু আপনাদের সকলের মনেই হচ্ছে, যে কারণে কিন্তু আমি যে ট্রেনের যে সিটের ভ্যাকেন্সি গুলো আমি দেখলাম, সেগুলো কিন্তু একটু যথেষ্ট ফাঁকা ফাঁকাই মনে হচ্ছে, যে কারণেই আজকের এই ভিডিওটা করা। তো দেখুন, অমরনাথজির দর্শন করবেন, বাবা ভোলানাথের দর্শন করবেন, এখানে দোনমনোর কিছু নেই। দেখুন, সবার জীবনে সব সময় সুযোগ সুবিধা কিন্তু আসে না। এবার যখন আপনার রেজিস্ট্রেশন হয়ে গেছে, হেলথ সার্টিফিকেট হয়ে গেছে, তারপরেও কেন দোনমনো করছেন? বাবা ভোলানাথের নাম নিয়ে বেরিয়ে পড়ুন, কিছুই হবে না। আপনি আপনার মনের প্রতি বিশ্বাস রাখুন, ভগবানের প্রতি বিশ্বাস রাখুন, বিশ্বাস রেখে অমরনাথ যাত্রা করে আসুন, বেরিয়ে পড়ুন, যাত্রা শুভ হবে। দোনমনো করার কিছুই নেই। আর আমি আমার যেটুকু অভিজ্ঞতা ছিল, এই ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে আমি সেই অভিজ্ঞতাটা আপনাদের মাঝখানে শেয়ার করলাম। তো এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে বা আপনাদের হেল্পফুল বলে মনে হয়, তাহলে প্লিজ চ্যানেলটিকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকার জন্য অনুরোধ রইল। আর হ্যাঁ, ভিডিওটা আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মধ্যে ভিডিওটা বেশি করে শেয়ার করে দিন, যাতে আরো বেশি করে লোক এই ভিডিওটা দেখতে পারে। এরকম ইনফরমেশন গুলো যাদের দরকার, যারা এইবারে প্রথম অমরনাথ যাচ্ছে, যাদের এই ইনফরমেশন গুলো দরকার, তারাও কিন্তু তাহলে শেয়ার করে দিলে এই ভিডিওটা অনেক লোকের কাছে যদি ছড়িয়ে যায়, তাহলে কিন্তু তাদের কাছেও এই ভিডিওটা হেল্পফুল হবে। তো আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট রইল, যদি আপনার অমরনাথ যাত্রার রেজিস্ট্রেশন, অনলাইন রেজিস্ট্রেশন বা হেলথ সার্টিফিকেট সমস্ত কিছু যদি হয়ে গিয়ে থাকে, তাহলে অবশ্যই ঘুরে আসুন। সবার জীবনে কিন্তু সবসময় এই দিনটা আসে না। যদি রেজিস্ট্রেশন বা মেডিকেল হয়ে থাকে তাহলে অবশ্যই ঘুরে আসুন। আর ভিডিওটা অবশ্যই বেশি করে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। হর হর মহাদেব।